আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। অধ্যায় 5 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা বিদ্রোহ, ক্লাস 8-এর। দেখে না যাক সেই প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে রয়েছে হিন্দু পেট্রিয়ট বাহাদুর শাহ জাফর, রাজা রামমোহন রায়, বিজয় কৃষ্ণ গোস্বামী, সাঁওতাল বিদ্রোহ। খ স্তম্ভে রয়েছে শেষ মুঘল সম্রাট, সতীদাহ বিরোধী আন্দোলন, ব্রাহ্ম সমাজ, সিজু ও কানু, নীল বিদ্রোহ। তাহলে হিন্দু পেট্রিয়টের সাথে মিল রয়েছে নীল বিদ্রোহের। বাহাদুর শাহ জাফরের সাথে মিল রয়েছে শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায়ের সাথে রয়েছে সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে রয়েছে ব্রাহ্ম সমাজ এবং সাঁওতাল বিদ্রোহের সাথে সিধু কানুর। এইগুলোর মিল রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের। এবারে আমরা 2 নম্বরের প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর দেখে নি কী হয়। বেমানান শব্দটি খুঁজে বার করো। পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। উত্তর হবে রানী লক্ষ্মীবাই। আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানড়ে, জ্যোতিরাও ফুলে, বীরসালিঙ্গম পান্তুলু। উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। উত্তর হবে তিতুমির। অতি সংক্ষেপ উত্তর 30 থেকে 40টি শব্দে। ক নম্বরের প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। উত্তরটাই আমাদের এই পেজ নম্বরগুলোর শেষে আমাদের উল্লেখ করা রয়েছে। সেই পেজ নম্বরে আমরা দেখে নিই। 77 নম্বর পেজ। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন সাধারণত তাদের মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের ওই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোকও বলে উল্লেখ করা হতো। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারের উদ্যোগে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজের মতো শহর কেন্দ্র করে এই ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলি গড়ে উঠেছিল। এবার 3 খ আমাদের প্রশ্ন রয়েছে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল। তাহলে আমরা এটা দেখুন। নববঙ্গ গোষ্ঠী এটা কত নম্বর পেজে আছে? আমাদের রয়েছে 80 পেজে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনা বিকাশ করাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বৈবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজ শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। পরবর্তীকালে ওই গোষ্ঠীর অনেক সদস্য নিজেদের পুরানো মতামত অবস্থান থেকে সরে গিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে শের সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। 83 পেজে পেয়ে যাব, দেখে নেয়। মুসলিম সমাজের সংস্কার প্রক্রিয়া আলীগড় আন্দোলন। 19 শতকের দ্বিতীয় ভাগে মুসলমান সমাজ বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। 863 খ্রিস্টাব্দে কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ। মুসলমান সংস্কারকদের মধ্যে শের সৈয়দ আহমেদ খান ছিলেন সবথেকে অগ্রগণ্য। চাকরির সুবাদে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন শের সৈয়দ। ফলে মুসলমান সমাজ ও ইংরেজ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। 1864 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করা হতে থাকে। আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সৈয়দ আহমেদ। পুরানো প্রথা ও যুক্তি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি। 875 খ্রিস্টাব্দে আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন শের সৈয়দ। মুসলমান ছাত্র শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র শিক্ষক ওই কলেজে পড়াশোনা চর্চা করতেন। এরপর রয়েছে আমাদের তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 86 নম্বর পেজে। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যে তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে।
বারাসত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতু। নারকেল বেড়িয়া বা বারাসত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831 খ্রিস্টাব্দে। এবারে প্রশ্ন রয়েছে আমাদের পরের, সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কীভাবে চেষ্টা করেছিলেন? 78 to 80 পেজে পাবো আমার উত্তরগুলো। বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, সতীদাহ রোধ ও বিধবা বিবাহ প্রচলন। প্রথম দিকে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজ বিষয়ে মূলত নিরপেক্ষ নীতি আইন নিতেন। ঊনবিংশ শতকের গোড়াতে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া শুরু হয়। নৃশংস অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করতে আইন প্রণীত হয়। তবে ঔপনিবেশিক প্রশাসনের তরফ বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হলেও কুপ্রথাগুলি রয়ে গিয়েছিল। যেমন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তাতে করে ওই প্রথা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ঊনবিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন। বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে ছিলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মের সংস্কার করার কথা বলেছিলেন। তিনি মূর্তি পুজো, পুরোহিততন্ত্র এবং বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকে কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতী প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল, সম্পত্তি নারীর আইনগত স্বীকৃতির ক্ষেত্রে রামমোহন সওয়াল করেন। এবারে 19 শতকের মাঝামাঝি সময়ে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগর ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটে বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল। টুকরো কথায় আমাদের কিছু কিছু আলোচনা করা রয়েছে। এবং নারী শিক্ষা বিষয়ে বলে, নারীদের শিক্ষা বিস্তারের প্রতি বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেতন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলোতে অনেক মেয়েরাই পড়াশোনা করত। এগুলো একটু সাজিয়ে লিখবে। তারপরে আমাদের পরের প্রশ্ন হয়েছে, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। 82 পৃষ্ঠায় রয়েছে। ধর্ম সংস্কার, ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনর্জীবন। 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করে রামমোহন রায়। মূলত সমাজ সংস্কার করাই ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল। 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে। ব্রাহ্মণের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন। 1860 দশক কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতায় শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলনের বিভিন্ন জেলা বিস্তৃত হয়েছিল। বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিল বিজয়কৃষ্ণ, কিন্তু আদতে সমাজের উচ্চবর্গের মধ্যে ব্রাহ্ম আন্দোলন সীমিত ছিল। ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মণদের উদার দৃষ্টিভঙ্গি উগ্র নব্য হিন্দু ধর্মপ্রচারের সঙ্গে পালাতে পারেনি। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ এখানে কথা রয়েছে। তারপরে আবার বাংলা ব্রাহ্ম নেতা রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলনে হিন্দু পুনর্জীবনের ছাপ দেখা যায়। রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত হয়। হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। হিন্দু জীবনবাদী আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দের নাম ওতপ্রোতভাবে জড়িত। 19 শতকের চাকরিজীবী শহরের শিক্ষিত মানুষের কাছে রামকৃষ্ণ এক বিশেষ আবেদন তৈরি করেছিল। 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। সেখানে তিনি সহজভাবে ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন। বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। আর সংস্কার আন্দোলনের চরিত্র ও সীমাবদ্ধতা। 19 শতকে এইসব সামাজিক সংস্কারগুলি গোড়া থেকে সংকীর্ণ সীমানায় আটকা পড়েছিল। ঔপনিবেশিক শাসনের ফলে আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধাগুলি মূলত উচ্চবর্ণের ভদ্রলোক ব্যক্তিরাই পেয়েছিলেন।
এই ভদ্রলোকেরা ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলির পৃষ্ঠপোষণা করেছিলেন। কলকাতার বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ল সমাজ সাধারণ জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না। তাছাড়া সংস্কারকরা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে বিশেষভাবে ছিলেন না। মূলত ইংরেজি ও সংস্কৃতে ঘেঁষা বাংলা ভাষা ব্যবহার করতেন বাংলার সমাজ সংস্কারকরা। পশ্চিম ও দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সামাজিক ভিত্তি শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে ছিল। পাশাপাশি এই সংস্কার আন্দোলনগুলি জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি, কারণ সংস্কারকদের অধিকাংশ উঁচু জাতির প্রতিনিধি ছিলেন। 19 শতকের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকে মনে করতেন যে ধর্মশাস্ত্রে যেসব আচরণের কথা বলা আছে সেগুলি পালনীয়। তারা মনে করতেন কিছু স্বার্থর মানুষ নিজেদের স্বার্থে ধর্মশাস্ত্রগুলো অপব্যাখ্যা করে। দেশের বেশিরভাগ সাধারণ মানুষ যে সেসব শাস্ত্র কখনো পড়েনি, ফলে শাস্ত্রের নাম বিভিন্ন কুপ্রথার শিকার হতো তারা। এই মনোভাবের ফলে সমাজ সংস্কারকরা বিভিন্ন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করার উদ্যোগ নেন। সৈধবা বন্ধের ও বিধবা চালুর পক্ষে আন্দোলনগুলি গোড়া থেকে ছিল শাস্ত্র নির্ভর। রামমোহন রায় বিভিন্ন শাস্ত্র থেকে নজির দিয়ে সাজদায়ের বিপক্ষে সওয়াল করেছিলেন। বিদ্যাসাগর ও বিধবা বিবাহকে শাস্ত্রসম্মত বলে তুলে ধরেছিলেন। বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা অমানবিকতার বদলে এই প্রথাগুলি শাস্ত্রসম্মত কিনা তা নিয়ে আলোচনা বেশি জোর পড়েছিল। তাহলে এটা আমাদের এই যে 4 খ এই প্রশ্ন উত্তর এইগুলো একটু তোমরা সাজিয়ে ঠিকভাবে করে লিখে নেবে। এবারে পরের আমাদের প্রশ্ন রয়েছে, সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহ একটি তুলনামূলক আলোচনা করে উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু পেট্রির কী ভূমিকা ছিল। তাহলে এইটা 84 থেকে 86 পৃষ্ঠায় রয়েছে, দেখে দেন। এদিকে সাঁওতাল হুল, তাহলে সাঁওতাল হুল 1855-56 খ্রিস্টাব্দ অপরিণত শাসক জমিদার, ইজারাদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা বিদ্রোহ করেছিল। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজন, যাদের দিকু বলা হতো, প্রভাব বিস্তার করে দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো এবং অত্যাচার করতো। সবচেয়ে বড় কথা, সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এই ভয়াবহ জীবন ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন, জমিদার, ব্যবসায়ীদের বাড়ি কুঠি আক্রমণ করেছিল। পরে সাঁওতালরা তাদের বিদ্রোহ হুল সংগঠিত করে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সিদ্ধু-কানু, চাঁদ ও ভৈরব। ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশ প্রশাসন নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে সিদ্ধু ও কানু সহ হাজার হাজার সাঁওতালকে হত্যা করা হয়েছিল। তবে এই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। ব্রিটিশ প্রশাসন উপজাতির স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট। সাঁওতাল বিদ্রোহের খবর কলকাতায় পৌঁছানোর পরে শিক্ষিত হিন্দু বাঙালিদের অনেকেই ওই বিদ্রোহের বিরোধিতা করেন। সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসন দমনপীড়নের বিরোধিতা তারা করেননি। এর অন্যতম ব্যতিক্রম ছিল হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শোষণে সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। তার পত্রিকায় হরিশ্চন্দ্র লিখেছিলেন, শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে। শোনা গিয়েছে যে সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে, তাছাড়া অতিরিক্ত খাজনা দিতে তাদের বাধ্য করা হয়েছে। হরিশ্চন্দ্র বলেন, যারা শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করেছে তাদের শাস্তি হওয়া উচিত। সাঁওতালদের শাস্তির প্রাপ্য নয়। সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল ও উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। এবারে নীল বিদ্রোহ সম্পর্ক আমাদের আছে। এই যে 1859-60 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ ও নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে নীল বিদ্রোহ সংগঠিত ছিল। এই বিদ্রোহের দুজন নেতা ছিলেন বিশ্বরূপ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। নীল বিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেকেই নানাভাবে সহানুভূতি দেখিয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতি ছিলেন। হিন্দু পেট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা নীল চাষীদের পক্ষে দাঁড়ায়। এইসব এর ফলে নীলকরদের উপর চাপ বৃদ্ধি পেয়েছিল। 1863 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়েছে। পাশাপাশি বাংলা থেকে নীল চাষ ততদিনে প্রায় উঠে গিয়েছিল। নীল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট। বাংলায় নীল বিদ্রোহের প্রতি হিন্দু পেট্রিয়ট সংবাদপত্র ও তার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সহমর্মী অবস্থান নিয়েছিলেন। হরিশ্চন্দ্র
নীলকরদের বিরুদ্ধে চাষিদের পক্ষ নিয়ে লেখা শুরু করেন। বিভিন্ন অঞ্চল থেকে খবরাখবর সংগ্রহের জন্য তিনি শিশির কুমার ঘোষ ও মনমোহন ঘোষকে নিয়োগ করেন। 858 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র লেখেন যে বাংলার নীল চাষ একটি সংগঠিত জুয়াচুরি ও নিপীড়ন ব্যবস্থা মাত্র। হরিশ্চন্দ্র আরও লেখেন যে নীল চাষের লাভের থেকে ক্ষতি বেশি। যে চাষি একবার নীল চাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তি পাওয়ার উপায় নেই। কোনো চাষি নীলকরের বিরুদ্ধে করলে তাকে অত্যাচারিত হতে হয়। নীলকর কোনো নীল চাষিকেই ন্যায্য দাম দেয় না। বস্তু হরিশ্চন্দ্রের উদ্যোগেই নীল বিদ্রোহের খবরাখবর বাংলায় স্বীকৃতির জন্য মনমোহন মধ্যে ছড়িয়ে পড়েছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের 4-এর গয়ের উত্তর। এগুলো একটু সাজিয়ে লেখার চেষ্টা করবেন। এবারে 4-এর ঘ, তুমি কি মনে করো 857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমাদের কত নম্বর পেজে আছে দেখুন, 86 পেজে। সিপাহী বিদ্রোহ না জাতি বিদ্রোহ? 857 খ্রিস্টাব্দের বিদ্রোহ চরিত্র নিয়ে বিদ্রোহের শুরু থেকে বিতর্ক রয়েছে। বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকারের মতো ওই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য ওই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিল মাত্র। কিন্তু বিদ্রোহের সময় ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল যে 857 বিদ্রোহ কি নিছক সেনা বিদ্রোহ নাকি তা কর্মী জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছে। বিদ্রোহের সময় একটি সংবাদপত্রের সাংবাদিক হিসাবে কার্ল মার্কস লিখেছিলেন, যাকে সেনা বিদ্রোহ মনে করা হচ্ছে তা আদতে জাতীয় বিদ্রোহ। ধীরে ধীরে 857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করে থাকেন। ও ব্যাখ্যার মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল, কারণ 857 বিদ্রোহীদের মধ্যে জাতীয়তাবাদের কোনো ধারণা ছিল না, বরং বিদ্রোহী নেতৃত্বের অনেকে একে অন্যের বিরুদ্ধাচরণ করেছিল। তাছাড়া বিদ্রোহীরা পুরনো মুঘল শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আবার কেবল সিপাহী বিদ্রোহ বললেও 857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামগ্রিক রূপ ধরা পড়ে না। তারা এটা 4-এর ঘয়ের আমরা করলাম। মোটামুটি এইখান থেকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো ছিল কিছুটা আমরা সেগুলো করলাম। এবারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীকালে অন্য আরও ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। ঠিক আছে।